আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ সময় ছিলেন তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবেই তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন? বিএনপির জন্য দ্বৈত নাগরিকত্বের জেরে নির্বাচনে মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার বিষয়টি কত বড় উদ্বেগের কারণ হয়েছে যে রীতিমতো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ে কর্মসূচি পালন করেছে। মনে রাখতে হবে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যেহেতু আনুষ্ঠানিকভাবে বিএনপি ছিল না, বিএনপিকে কিন্তু সেই জুলাই আগস্ট থেকে এই পর্যন্ত তার মানে মূল দল অথবা এর কোনো অঙ্গ সংগঠনকে এরকম ঘেরাও বা মানে কোনো প্রতিবাদ মিছিল মানে কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে বা দিতে এর মধ্যে কিন্তু দেখা যায় নাই। তার মানে বিএনপি কতটা গুরুতর বলে মনে করছে তাদের সামনের হুমকিটা দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যা চলছে, মানে একের পর এক মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার যে হুমকি চলছে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একেবারে শীর্ষ নেতা তারেক রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গের যে ধরনের দ্বৈত নাগরিকত্বের প্রমাণ বেরিয়ে আসছে, তাতে তারা কত বড় বিপদে পড়বে বলে ভেবেছে যে ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে আজ। এবং তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করে বলছে যে এটাতে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতে ইসলামী অনিয়ম করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না, এ ধরনের দাবিগুলোকে সামনে রেখে তারা নির্বাচন কমিশন মানে ভবন ঘেরাও করেছে সেটা বলেছে। কিন্তু এমন দিনে তারা এই ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে যেদিন কিনা নির্বাচন কমিশনের ভেতরে এই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যত মনোনয়ন ঝুলে আছে সেগুলোর কি মানে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারিত হবে কোন কোন দিকে, মানে এরা কি নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না, সেটা যেদিন নির্ধারণের শুনানি চলছে ভেতরে, তখন ছাত্রদল বিপুল মানে তাদের জনশক্তি নিয়ে নির্বাচন কমিশনের সামনে গিয়ে এক রকমের একটা মহড়া দিয়েছে যে নির্বাচন কমিশন তাদের বিপক্ষে যদি যায় তাদের শুনানির ফলাফল, তাহলে তারা রাজপথে ছাড়বে না বা রাজপথে তারা কি করে দেখাতে পারে। দেখেন, ছাত্রদল সভাপতি রাকিব তিনি তারেক রহমান আসবার পর থেকেই তারেক রহমানের সঙ্গে যতটা ঘনিষ্ঠভাবে প্রায় সকল কর্মসূচিতে আছেন, তাতে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কারণ নাই যে ছাত্রদলকে এই মহড়ার দায়িত্ব বিএনপি এবং বিএনপির একেবারে শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে। কারণ না হলে পোস্টাল ব্যালটে কি অনিয়ম হচ্ছে তা নিয়ে বিএনপি কর্মসূচি পালন না করে ছাত্রদল কেন যাবে নির্বাচন কমিশনে বলুন? বিএনপি এটা নিয়ে কোনো রাগঢাক করছে না যে তারা ভীষণভাবে চিন্তিত দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে। নজরুল ইসলাম খান এর আগে নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা নিয়ে জটিলতা সৃষ্টি করা একদম নির্বাচন কমিশনের উচিত হবে না। কারণ 15 বছর ধরে এই মানে যে শাসন চলছিল, বিএনপির নেতাকর্মীরা অত্যাচার মামলা নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং তারা সে সময় নাগরিকত্ব গ্রহণ করেছেন। কাজেই নির্বাচন কমিশন যাতে জটিলতা সৃষ্টি না করে। তার মানে বিএনপি অস্বীকার করছে না যে তাদের প্রার্থীদের মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি করছে আলোচনার মাধ্যমে যে তারা যাতে জটিলতা সৃষ্টি না করে, আর বাইরে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কাজ করাচ্ছে ছাত্রদলকে দিয়ে যাতে সেই ভয় বা সেই চাপও অনুভব করে নির্বাচন কমিশন ভেতরে। কিন্তু
জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বারবার বলছেন যে দ্বৈত নাগরিকদের তারা কিছুতেই নির্বাচন করতে দেবেন না এবং বারবার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমানের দিকে। কারণ খুব স্বাভাবিক, তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বলেছিলেন যে যেদিন তারেক রহমান ফিরবেন, তারেক রহমানের কোনো বাংলাদেশি পাসপোর্ট নাই, যেদিন তিনি ফিরতে চাইবেন তার একদিন দুদিনের মধ্যেই তারা তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবেন এবং সেটাই দেওয়া হয়েছে এবং সেই ট্রাভেল ডকুমেন্ট নিয়েই তিনি বাংলাদেশে ফিরেছেন। এরপর তিনি এসে জাতীয় পরিচয়পত্র করেছেন, ভোটার তালিকায় নাম উঠিয়েছেন। কিন্তু 2015 সালে একটা ব্রিটিশ ডকুমেন্টে, ব্রিটিশ সরকারের একটা ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে যে তারেক রহমান এবং জুবাইদা রহমান মিলে একটা কোম্পানি খুলেছেন যুক্তরাজ্যে এবং সেই কোম্পানির ডকুমেন্টে তারেক রহমান নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। এই আলাপগুলো যখন আওয়ামী লীগ আমলে সংসদে আওয়ামী লীগের তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উঠিয়েছিলেন যে তারেক রহমান তার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনে এবং তিনি আসলে এখন যুক্তরাজ্যের নাগরিক, তখন কিন্তু 2018-তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন ব্রিটেনের কাছে এবং সেভাবেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার পাসপোর্টটি জমা হয়েছে বাংলাদেশ মিশনে। তাহলে তারেক রহমানের নাগরিকত্বটা কি? এই প্রশ্ন এখন ব্যাপক প্রভাবশালী ব্যক্তি, জনমত গঠনে যিনি বাংলাদেশের রাজনীতিতে বিরাট প্রভাব রাখেন, সেই পিনাকি ভট্টাচার্য তুলছেন। তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন যে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টটা কই, সেই পাসপোর্টের খবরটা কেন তিনি দিয়ে তারপর নির্বাচনে অংশ নিচ্ছেন না। তার মানে বিএনপি জানে যে এখন মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে বটে, কিন্তু তারেক রহমান পর্যন্ত এই হুমকির মধ্যে আছেন কারণ তারেক রহমানের নাগরিকত্বটা নিয়ে সন্দেহ আছে। দেখেন, এবার যখন নির্বাচন কমিশন শুনানি করছে তখন বারবার যে কথাটা উঠছে সেটা হচ্ছে প্রার্থীরা আবেদনপত্রে মনোনয়নপত্র দাখিলের সময় বলে দিচ্ছেন যে তারা তাদের অপর নাগরিকত্ব ত্যাগ করে এসেছেন এবং সেই মুখের কথায় একরকমের বিশ্বাস রাখছেন নির্বাচন কমিশন। কিন্তু যখন অভিযোগ জমা পড়ছে তখন কিন্তু প্রার্থীকে রীতিমতো প্রমাণ হাজির করতে হচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টির তারা পরিষ্কারভাবে বলেছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিদেশি নাগরিক কাউকে তারা কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেবে না, কারণ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব থাকলে কিংবা কোনো ব্যক্তি যদি অপর দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তাহলেও তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাহলে আনুগত্য উঠিয়ে নেওয়ার প্রমাণ কি তারেক রহমান হাজির করতে পারবেন? যে ব্রিটেনে তিনি যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ সময় ছিলেন, তার মধ্যে তিনি ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, ব্রিটেনের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তিনি নিশ্চিতভাবে তার ভাইয়ের মৃত্যুর পর মালয়েশিয়া গিয়েছিলেন, সৌদি আরবে গিয়েছেন কয়েক দফা। তাহলে তারেক রহমান ঠিক কি ধরনের আনুগত্য প্রকাশ করে যুক্তরাজ্যে ছিলেন সেই প্রমাণ যেমন এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা খুব শিগগিরই মুখ খুলে তার নাম উল্লেখ করে চাইবে এমন আশঙ্কা বিএনপির আছে বলেই তারাও রাজপথে নেমে পড়েছে, ঠিক তেমনি ভাবে তারেক রহমানকে নির্বাচিত হয়ে আসার পরেও কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই প্রমাণপত্র দাখিলের জন্য তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তখন তারেক রহমান এই প্রমাণগুলো হাজির করতে পারবেন তো? শুনে আসি জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সাবেক উপদেষ্টাও বটে, তিনি কি বলছেন? তিনি বলছেন, আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না, যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে, বিদেশে সম্পত্তির পাহাড় করেছে। যখন গণতন্ত্রের সময় এসেছে, যখন নির্বাচনের সময় এসেছে, আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান
তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। এই অবস্থায় ছাত্রদলের একটা মুখ্য অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে ঘন ঘন একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যক্তিরা কোনো প্রয়োজন ছাড়াই যাওয়া আসা করছেন। বিএনপি যে খুব ঘন ঘন যাওয়া আসা করছে সেটাও কিন্তু সত্যি। নজরুল ইসলাম খান ঘুরে এসেছেন দুদিন আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ যাবেন নির্বাচন কমিশনে, সংবাদ মাধ্যমে সে খবর আছে। আর জামায়াতে ইসলামীর আমির তার নেতৃবৃন্দকে নিয়ে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। দেখেন, নির্বাচনে এই যে দ্বৈত নাগরিকত্বের কারণে একটা সংখ্যক মানে কিছু সংখ্যক ব্যক্তির মনোনয়ন বাতিল হয়ে যাওয়া জামায়াতে ইসলামীর জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জামায়াতে ইসলামীর প্রায় 1 ডজন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের নির্বাচনী জোট হবে জেনে তারা কোনো মনোনয়নপত্রই দাখিল করে নাই। কাজেই তাদের প্রায় 12টি আসনে যখন এই সংকট, প্রার্থীর সংকট আছে, হিসাবে মানে নির্বাচনী ভোটের জয় পরাজয়ের হিসাব মেলাতে গিয়ে তারা নিশ্চিতভাবেই বিএনপিকে এই দ্বৈত নাগরিকত্বের ফাঁদে ফেলে কিছু মনোনয়ন হারাতে বাধ্য করতে চাইবে। এবং জামায়াতে ইসলামী যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে সাক্ষাৎ করতে যাচ্ছেন, তিনিও নিশ্চয়ই সেখানেও বলে আসবেন যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও বিএনপি প্রার্থীদেরকে যদি নির্বাচনে এই সুযোগ দেওয়া হয় সেটা তাদের লেভেল প্লেইং ফিল্ড যেমন নষ্ট করবে, তেমনি তারা প্রয়োজনে রাজপথে নেমে সেই নির্বাচনকে এক রকমের বিলম্বিত করে ফেলতে পারেন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তার সেই বক্তব্যে তাই কিন্তু নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্ট করে বলেছেন কোনো অনিয়ম তারা সহ্য করবেন না। প্রয়োজনে একটা ভালো নির্বাচন করার জন্যে নির্বাচন কয়েক মাস পিছিয়েও দেওয়া যেতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন কথা বলছেন, বুঝতে বাকি থাকে না জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সকলেরই এটাই মূল কথা, মোদ্দা কথা, মূল সিদ্ধান্ত যে প্রয়োজনে একটা ভালো নির্বাচন করবার জন্যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যাক। বিএনপি দেখছে এমন নানা উদ্বেগজনক দাবি উঠছে, রাজপথে নামার হুমকি আসছে, কাজে তারাও রাজপথে নামার ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায়নি। সেজন্যে প্রথম কর্মসূচি হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলে গেছে ছাত্রদল। হাসনাতের আসনে এরই মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামায়াতে ইসলামের সমর্থন পাবার পর এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত সেখান থেকে বিজয় লাভ করে আসবেন। জামায়াতে ইসলামী এবং এনসিপির এমন বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসবার জন্যও প্রয়োজন বটে। তারা এখনই কেন ব্যালট খুলে ভোট দিচ্ছেন তা নিয়ে কোনো সদুত্তরও দিতে পারেননি অভিযুক্ত দুই প্রবাসী বাংলাদেশি। আঙ্কেল, যেটা এখানে খোলা হয়েছে এটা আমাদের আমার লোকের, আমার বন্ধু, আমার ভাই, আমরা যারা জানি না, আমরা এটা জানি না কেন ভোট ভাই কত নম্বর আসন? চট্টগ্রাম 3 আমি ইয়াতে আসি হ্যাঁ লিখতেছি। এখনো ভোট হয়নি, কিন্তু ভোট ডাকাতি ধরা পড়ে গেছে সরকারের। সরকার একদিকে নিজে ন্যাংটো হয়ে নেমে পড়েছে হ্যাঁ ভোট আদায় করতে, প্রায় 1000 কোটি টাকা ব্যয় করে ফেলেছে এর পেছনে। অন্যদিকে ইউনূস মহাজন নিজে তার প্রিয়তম রাজনৈতিক পুত্রদের শুধু বিজয়ী করে আনার নির্দেশনাই দেননি, তিনি তাদের মন্ত্রীও করে ফেলেছেন, মানে মন্ত্রিত্ব করারও ঘোষণা দিয়ে দিয়েছেন। শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদটি ইউনূস নিজেই দিয়ে দিচ্ছেন তার এই রাজনৈতিক পুত্রকে। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মানুষ এখনো নিশ্চিত হতে পারছে না, কিন্তু ইউনূস আবারও বলছেন যে সবই চলছে তার পরিকল্পনা বা মেটিকুলাস ডিজাইন অনুযায়ী। অবশ্যই এটা মেটিকুলাস ডিজাইন, না হলে পোস্টাল ব্যালট বানিয়ে সেই ব্যালটকে ব্যবহার করে কিভাবে ইউনূসের নিজস্ব পছন্দের দলের প্রতীককে একেবারে উপরে তুলে যাদেরকে তিনি হারাতে চান তাদের প্রতীককে ভাঁজের মধ্যে ফেলার মানে ঘটনা ঘটানো যায় বলুন তো? কি খেলাটা না খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ভোটের আগেই ভোট ডাকাতি ঘটে যাচ্ছে।
ভোটের আর বাকি 27-28 দিন বা 26 দিন, অথচ তার আগেই যে ঘটনা সামনে এসেছে সেটাকে আর অব্যবস্থাপনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। এটা সরাসরি ভোটের মালিকানা দখলের গল্প। প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যে ভিডিওগুলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং কাতার থেকে প্রকাশ্যে এসেছে সেগুলো কোনো গুজব নয়, কোনো ব্যাখ্যায় অপেক্ষায় থাকা অস্পষ্ট অভিযোগও নয়। এগুলো চোখে দেখা দৃশ্য, মানুষ এগুলো দেখতে পেয়েছে এবং মানুষ এগুলো নিজে ভিডিও করছে। একই ঘরে স্তূপ করে রাখা অসংখ্য ব্যালট, খাম, দলীয় পরিচিত মুখ গুনে গুনে খাম ভাগ করা, আর তার ফাঁকে ফাঁকে উচ্চারিত সেই সতর্ক বাক্য, ভিডিও করেন না ভাই, ফেসবুকে দেন না, এই কথাগুলোই বলে দেয় সবাই জানে কাজটা আসলে বৈধ নয়, তবু করা হচ্ছে কারণ ধরা পড়লেও কিছু যায় আসে না। ইউনুস আছে না, কারণ ইউনুসই তো করাচ্ছে এসব, এই আত্মবিশ্বাস তাদের আছে। এখানেই মূল পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। 2018 সালের নির্বাচন নিয়ে রাতের ভোট বিতর্কে রাজনৈতিক অভিযোগ ছিল, কিন্তু সারা দেশের 40,000 ভোট কেন্দ্র এবং প্রায় 2.5 লাখ বুথে আগে রাতে ভোট হয়ে গেছে এমন কোনো সমন্বিত দৃশ্যমান প্রমাণ হাজির করা যায়নি। একটি বুথে বিচ্ছিন্ন ছবি দেখিয়ে পুরো নির্বাচন বাতিলের বয়ান দাঁড় করানো হয়েছিল সে সময়। তখন বিএনপি জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী ভোট কেন্দ্রের আশেপাশেই ছিলেন, তাদের ঘরবাড়ি ছিল সেখানে, সবার হাতে মোবাইল ফোন ছিল। যদি সত্যি রাতের ভোট হতো তাহলে অন্তত কয়েক ডজন নয় আরো বেশি কেন্দ্রে তার প্রমাণ নিজেরাই ভিডিও তুলে আনতে পারত। সেটা হয়নি। অভিযোগ ছিল কিন্তু প্রমাণ ছিল না। আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণও আছে, আর সেটা ভোটের আগেই। আওয়ামী লীগ এই নির্বাচনের মাঠে নেই। অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল নিয়ে যে একপাক্ষিক নির্বাচনের কাঠামো দাঁড় করানো হয়েছে তার প্রথম বড় পরীক্ষা ছিল প্রবাসীদের পোস্টাল ভোট। প্রায় 15 লাখ প্রবাসী এই ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। 15 লক্ষ ভোটার দিয়ে যে অনেকগুলো আসনের বা যেসব আসনে নির্বাচিত হলেই সরকার গঠন করা যায় সেগুলো 9-6 করা যায়, সেটা তো বলাই বাহুল্য। এটি শুধু ভোটিং মেকানিজম নয়, এটি প্রবাসী নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নতুন করে গড়ার সুযোগও তৈরি করেছিল। কিন্তু সেই সুযোগটা প্রথম ধাক্কায় নষ্ট হয়ে গেল। শুধু তাই না, সরকার এমন চাল চাললো যে এই 15 লক্ষ ব্যালট দিয়েই জামায়াত এবং এনসিপি কে জিতিয়ে আনার সমস্ত কৌশল তারা আয়ত্ত নিয়ে এসেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবার যে বিষয়টা আগের চেয়ে বেশি বিপজ্জনক তা হলো ঘটনাগুলোর একাধিক স্তর একসঙ্গে সামনে এসেছে। একদিকে ভিডিও এবং অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতদের বাসা বা ঘরে শত শত ব্যালট, বন্টন গণনা, ভিডিও নির্দেশনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘটনা আরো এক ডিগ্রি বাড়া। হাজারো পোস্টাল ব্যালট নাকি ইউএস পোস্টাল বিভাগের স্টোরেজে পড়েছিল, ডেলিভারির অযোগ্য ধরে রেখে নির্দিষ্ট সময় পরে গার্বেজ হিসেবে ফেলে দেওয়ার নিয়মে চলে যেতে বসেছিল। এক বাংলাদেশি আমেরিকান পোস্টাল কর্মীর চোখে পড়ে বিষয়টি, তিনি সিনিয়র অফিসারকে জানান। সেখান থেকে নিউ ইয়র্ক কনসুলেট এবং ওয়াশিংটন দূতাবাসের দৃষ্টি আকর্ষণ হয় এবং জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং দূতাবাসের কর্মকর্তাদের একটা জুম বৈঠক হয়। ব্যাখ্যায় বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের চিঠি বিলির ভিত্তি, জিপ কোড, কিছু ব্যালটের ঠিকানায় পিও বক্স লেখা থাকার কারণে সেগুলো ডেলিভারি না হয়ে স্টোরেজে জমা হয়েছিল। পরে নজরে আসায় বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাপলা অনেক কিছু তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে এই ভোটগুলোও ইতিমধ্যে কাস্টিং দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পোস্টাল ভোটের পুরো দর্শন দাঁড়িয়ে থাকে একটি ধারণার উপর যে ভোটার ব্যালট নিজ হাতে পাবেন এবং নিজে সিল দেবেন এবং নিজেই নিরাপদভাবে ফেরত পাঠাবেন। এই 3 ধাপের যে কোনো একটিতে যদি অন্য কেউ ঢুকে পড়ে তাহলে ভোট আর ব্যক্তিগত থাকে না। এই ভিডিওগুলো প্রমাণ করছে যে এই ঢুকে পড়াটা হয়ে গেছে প্রথম ধাপেই। যাদেরকে নির্বাচনে বিজয়ী করিয়ে আনতে চায় তাদের খাতেই দিয়ে দেওয়া হয়েছে এই ব্যালটগুলো। একই ঠিকানায় শতাধিক ব্যালট পৌঁছানো, সেখান থেকে যেগুলো সেগুলো কোনো ভোটারের হাতে নয় বরং রাজনৈতিক নেতাদের হাতে জমা হওয়া। এটা নিছক সামাজিক সহায়তা নয়, এটা চেইন অফ কাস্টডির সম্পূর্ণ ভেঙে পড়া। নির্বাচন কমিশনের বক্তব্য যে খাম খোলা হয়নি তাই গোপনীয়তা নষ্ট হয়নি। কি কথা ভাই,
এই যুক্তি বাস্তবতাকে খুব ছোট করে দেয় আসলে। খাম খোলা না হলেও যদি ব্যালট ভোটারের হাতে না গিয়ে রাজনৈতিক কর্মীর হাতে যায়, তাহলে মালিকানাই তো বদলে গেল, তাই না? ভোটের মালিকটা অন্যজন হয়ে গেল। একজনের হাতে যদি একসঙ্গে 160টি ব্যালট থাকে, তাহলে তিনি সেগুলোর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পেয়ে গেলেন। বিশেষ করে যখন প্রবাসী শ্রমিকদের বড় একটি অংশ জানেই না কিভাবে ব্যালট পূরণ এবং ফেরত করতে হয়, ফেরত পাঠাতে হবে, সেখানে সহায়তার নামে যে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, তা কে বললো আপনাকে? ভয় দেখানো, উপকারের কথা মনে করিয়ে দেওয়া, কিংবা টাকা দেওয়া বা ভোট কিনে নেওয়া বা উপস্থিত থেকে চাপ তৈরি করাও তো যথেষ্ট। খাম খোলা না হলেও ভোট আর স্বাধীন থাকছে না ভাইয়া। এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। বলা হচ্ছে প্রবাসীদের ঠিকানা সমস্যা, ক্যাম্পে থাকা, পোস্টাল সার্ভিসের সীমাবদ্ধতা, এগুলো সামাজিক বাস্তবতা, অজুহাত নয়। নির্বাচন কোনো সামাজিক ব্যবস্থাপনা নয়, এটি আইনি এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। যদি জানা থাকে যে একই ঠিকানায় অনেক মানুষ থাকেন, তাহলে সেই ঠিকানায় শতাধিক ব্যালট পাঠানোই নকশাগত ব্যর্থতা। যদি সেই ব্যর্থতার সুযোগ নিয়ে রাজনৈতিক নেটওয়ার্ক ঢুকে পড়ে, তাহলে দায় শুধু নেটওয়ার্কের নয়, নকশারও এবং নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে। আমরা এর আগে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছি আওয়ামী লীগের আমলে নির্বাচন করার জন্য, এবং নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরিয়েছি। তাহলে এখন একেবারে সদ্য যিনি এখনো প্রধান নির্বাচন কমিশনার আছেন, তাদের গলায় কি পরানো উচিত আমারে বলেন? সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো নির্বাচন কমিশনের ভাষা এবং আচরণে আত্মরক্ষার প্রবণতা। এখনো তারা নিজেদেরকে আত্মরক্ষা করে যাচ্ছেন। আনন্দে নাকি ভিডিও করেছে, এই ধরনের মন্তব্য সমস্যাকে হালকা করে দেখাচ্ছে, শুধু মূল ঘটনা আড়াল করে দিচ্ছে। মানুষ ভিডিও করছে আনন্দে নয়, বরং যা ঘটেছে সেটাকে স্বাভাবিক মনে করেই এই ভিডিওটা করেছে। আর যারা ভিডিও করতে মানা করছে, তারা জানে যে তারা অন্যায় কাজ করছে, তারা বেআইনি কাজ করছে। কমিশনের কাজ ছিল এই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দেওয়া, কোনো কমিউনিটি নেতা, কোনো দলীয় কর্মী ব্যালট স্পর্শ করতে পারবে না। সেই বার্তা তো স্পষ্ট হয়নি, বরং উল্টো তারা সাহস পেয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রতীক বিন্যাস নিয়ে বিতর্ক, ব্যালট ডিজাইন নিয়ে প্রশ্ন। আলাদা আলাদা করে দেখলে এগুলো ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু যখন একসঙ্গে ব্যালট ছিনতাই, ঠিকানা জট, ডিজাইন বিতর্ক সব মিলিয়ে দেখা যায়, তখন এটি আর দুর্ঘটনা থাকে না বা সরি বলার কিছু থাকে না। তখন একটি টেমপ্লেটের গন্ধ পাওয়া যায় যে নির্বাচনের আগেই নির্বাচনটাকে কিভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসা যাচ্ছে, কিভাবে ভোট ডাকাতি করার প্রক্রিয়া হচ্ছে যেখানে ভোটই এখনো হয়নি। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ফাঁক রাখা হয়েছে, আর সেই ফাঁকে শক্ত সংগঠিত রাজনৈতিক নেটওয়ার্ক ঢুকে পড়েছে নিজেদের পক্ষে ভোট নিয়ে আসার জন্য। সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে প্রবাসীদের মানসিকভাবে তো ভেঙে পড়ার কথা। প্রথমবার ভাবছিলেন তারা দেশের রাজনীতির অংশ হতে পারছেন, এখন তারাই বলছেন ভোটটা তাদের হাতে পৌঁছানোর আগে অন্যের দখলে চলে গেছে। এই অনুভূতি শুধু প্রবাসে থামবে না, দেশে থাকা ভোটাররাও ভাববে যদি বিদেশে এমন হয় এখানে কি হবে? ভোট কেন্দ্রে যাওয়ার তো দরকার নেই। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের বিশ্বাস ভেঙে গেছে, এবং ভোটের দিন শুধু গিয়ে মার খাওয়ার চেয়ে বা জীবন নিয়ে ফিরে আসার সম্ভাবনা কতটুকু আছে তার নিশ্চয়তা যদি না পায় ভোটাররা, তো কেন যাবে বলেন? সুতরাং ওই যে আপনারা বলতেন রাতের ভোট কোনো প্রমাণ ছাড়াই, কিন্তু এখন তো প্রমাণ দেওয়া হচ্ছে। তারপরে আপনারা কি বিশ্বাস করছেন যে এই সরকার একটা পাতানো ভোট আয়োজন করতে যাচ্ছে? ভোটের আগেই ভোট ডাকাতির এই ইতিহাস যদি রোধ না করা যায়, তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন শুধু একটি তারিখ হবে, যেমনটি হয়েছিল বেগম খালেদা জিয়ার 15ই ফেব্রুয়ারি নির্বাচন। নামে ভোট হয়েছিল, কামে হয়েছিল সিল মারা। আমি আসলে হিসাব মিলাতে পারি না, এরকম জালিয়াতির বা ভোট ডাকাতির অভিনব পন্থা কি আসলে মহাজনের মাথা থেকে এসেছে, নাকি জামায়াতের ডার্টি মাইন্ড থেকে এসেছে? কি মনে হয় আপনার? জানাবেন কমেন্টে। ভালো থাকুন সবাই।